দর্শক, এই ভিডিওটা আমি আসলে কোথা থেকে শুরু করব আমি আসলে বুঝতে পারতেছি না। কারণ বিগত কয়েকদিন যাবৎ ধরে মনে করেন আমি খুব এইখানে বা সোশ্যাল সাইডে অ্যাক্টিভ না, তারপরেও আমি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। এখন কথা হচ্ছে গিয়ে যে এমন কিছু বিষয় আসলে সোশ্যাল মিডিয়াতে আসে যেগুলা হয় আমি দেখি না, আপনারা দেখেন, বা আমি দেখলেও বলতে পারি না। তেমনই একটা বিষয় হইতেছে গিয়া মেকআপ ভুতুড়ির বিষয়। সে তার 10 সপ্তাহ 10 উইকস তার প্রেগনেন্সির। এখন সে নাকি বুঝতেই পারে নাই যে সে প্রেগনেন্ট। এটা যদি 1 সপ্তাহ হইতো, 2 সপ্তাহ হইতো, ঠিক আছে, আমরা মাইনা নিতাম। এটা যদি একটা অবিবাহিত মেয়ে, নতুন বিয়ে হয়েছে, সদ্য বিয়ে হয়েছে, এটা যদি হইতো মাইনা নিতাম। কোনো বাচ্চা কাচ্চা শুরুতে ছিল না, প্রথমে ছিল না, এরকম যদি হইতো তাও মাইনা নিতাম। কিন্তু যেই মহিলাটার একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চাটার বয়স প্রায় মনে হয় 6 বছর প্লাস, মানে 6 বছরে আর কি পড়ছে। তো সেইখানে সেই মহিলাটা কিভাবে বুঝতে পারে না যে তার একটা বাচ্চা আছে, অলরেডি আছে। সেই বাচ্চাটা থাকতে সে আরেকবার সেকেন্ডবার কনসিভ করছে, সে আসলে বুঝতেই পারে না যে সে প্রেগনেন্ট। সে প্রেগনেন্ট না অবস্থাতে সে গিয়া পদ্মার চরে নাচানাচি করছে, বাপ্পির কোলে টোলে উঠছে, তারপরে অনুষ্ঠান করছে, এই ফাংশন করছে। যদি না হইতো তাহলে সে মানে যদি আর কি সে জানতে পারতো তাহলে সে কখনোই এই ফাংশনটা করতো না। লাইক সিরিয়াসলি, সত্যি কথাই বলছে। আপনাদের কাছে মনে হইতেছে যে ও জানতো না? আপনাদের কাছে মনে হয় যদি নাই জানতো তাহলে তড়িঘড়ি করে কি এই ফাংশনটা করতো বা এই অনুষ্ঠানটা করতো? কখনোই করতো না। তো এইখানে দেখেন, চোর যখনই যায় কোনো না কোনো ক্লু কিন্তু রাইখা যায় যে তারে ধরার জন্য। এটা হোক ওরা, বা এটা যে কোনো সেক্টরের ক্ষেত্রেই হইতে পারে। কিন্তু ও যে কথাগুলো বলতেছে, ও জানে নাই, বুঝে নাই, ও গেছে পদ্মার চরে। আচ্ছা, সামনে আপনাদের সাথে কথা বলতেছি আরও। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে একটু অবগত করতে চাচ্ছি। আমাদেরই রেগুলার একজন দর্শক আপু, তার আম্মু সিরিয়াস অসুস্থ। সে আপুটা আজকে থেকে কয়েকদিন আগে আমাকে বলছিল যে আপনার দর্শকদেরকে একটু ভিডিওতে বলবেন আমার আম্মুর জন্য জানি দোয়া করে। তো আমার আসলে বলতে মনে ছিল না, ওই আমার গত ভিডিওতে আমি ভিডিওর মাঝখানে বইলা দিছিলাম। সো এখন আবার বইলা দিচ্ছি, আপনারা একটু ওনার আম্মুর জন্য প্লিজ দোয়া করে দিন যাতে ওনার আম্মুকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করেন। যাই হোক, আমিও দোয়া করি যাতে আপুর আম্মু তাড়াতাড়ি জলদি সুস্থ হয়ে যায়। তো আপনারা একটু দোয়াটা করে দিন প্লিজ। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আমি কথা কমো, আজকে মনে করেন কয়েকজন মিলা ভিডিও দিছে। মাল্টি নোংরা খুব স্যাডভাবে কথাবার্তা বলতেছে। আসলে মাল্টি নোংরার জন্য কি বলবো সেটা পরের বিষয়, পরে বলতেছি। আপনারা একটা কাজ করেন, একটা স্যাড সং লাগান, তাও বাংলাটা। যাই হোক, এখন আমি একটু ভুতুড়ির বিষয়টা ক্লিয়ার করে নিই। দেখেন, আমি যেটাই বললাম আর কি, যে শুরু থেকে যদি যে মানুষটা না জানে বা এটা প্রথম বিয়ে বা প্রথম বাচ্চা কাচ্চা হইতেছে, সে বুঝতে পারে নাই, সে জানে নাই, সে যে কোনো একটা কাহিনী টাহিনী করছে বা অনুষ্ঠান করছে, এটার জন্য সে খুব অনুতপ্ত। কিন্তু না, তার তো একটা 6 বছরের বাচ্চা আছে, তাহলে সে কিভাবে না বুঝে পারলো? আমার কথা হচ্ছে এটা, যে এখানে আপনারা দেখেন আসলে এখানে অনেক কী বলবো, পুরুষ মানুষ আছে, তো যে কারণে আমি এত খোলাখুলি কোনো কথাটাও বলতে চাচ্ছি না। আপনারা একটা বিষয় দেখেন যে মহিলাদের মানে যে সমস্ত ঘটনা ঘটলে বা যে সমস্ত ঘটনা হইলে তারা বুঝতে পারে বা তারা টেস্ট করে আগে যে কি আমার আজকে এই জিনিসটা থেকে মানে সন্দেহ থেকেও তো মানুষ একটা না একটা টেস্ট করে, তাই না? তাহলে তার ওখানে 10 সপ্তাহ, তার মানে চিন্তা করেন 10 সপ্তাহ, তাহলে কয় মাস পরে? 4 সপ্তাহে 1 মাস, 2 মাস,
2 মাস সামথিং, হ্যাঁ 2 মাসের একটু বেশি, যেইখানে 1 মাসেই কোনো টাইম মিস গেলে মানুষ ইয়া করে, টেস্ট করে, এটা করে সেটা করে, সেইখানে ভুতুড়ির মনে করেন যে 2 মাস গিয়া 2 মাস গেছে, আর সেইখানে 2 মাসের বেশি চলতেছে, মানে 10 সপ্তাহ চলতেছে। তো সেইখানে সে বুঝেই নেই যে তার বাচ্চা পেটে আসছে, এইটাও বলার বিষয়। তো আসলে এগুলা কেন বলতেছে, মানুষের সিম্প্যাথি পাইতে হবে। কারণ শুনেন, এখানে বাচ্চা কাচ্চা কম বেশি সবারই আছে, তো সবারই বুঝে যে কখন কি করতে হবে, কখন কি না করতে হবে। সে কচি, সে কিছু বুঝে না, সে নতুন, তার কোনো হুঁশ জ্ঞান কোনো কিছু নাই। অতীতে যে তারা যে কতবার করে এমআর করাইছে তার তো কোনো নির্দিষ্ট টাইম টেবিল নাই। যেমন তানজিলার ক্ষেত্রে যদি দেখেন, তানজিলা যে কয়েকবার করে এগুলা করছে, সেটা আর কি বলবো, যেহেতু বাপ্পির ঘরে ছিল, তো বাপ্পি কি ওরে আনাম ছাইরা দিছে, দেয় নাই। তো তেমনিতে ভুতুড়ি যখন ছোট থেকেই মানে বাপ্পির নজরে ছিল, তো ভুতুড়িরে কি ছাইরা দিছে, ও দেয় না। এই যে সেদিনকার কথা, যেদিন বাপ্পি আসলে ঢাকা থেকে পাবনাতে চলে যাইতেছে, সেই দিন ভুতুড়ি বারবার শুধু বাবুরে ঘরের থেকে বের করার জন্য মানে একটু কেমন জানি করতেছিল। অন্যান্য দিন আমরা যেটা দেখি যে ভুতুড়ি বাইরেতে দেয় না, ভুতুড়ি মানে চেঁচামেচি করে, চিল্লাপাল্লা করে, আর সেইখানে সেদিন আমার কাছে একটু ব্যাপারগুলো একটু কেমন কেমন জানি একটু সন্দেহ লাগলো যে কী রে, ভুতুড়ি হঠাৎ কইরা কেমনে এরকম বাবুরে তাড়াতাড়ি যাইতে করতেছে, তাড়াতাড়ি যাও, এই যাও, সেই যাও, হ্যান যাও, ত্যান যাও, মানে কেমনে। পরে গিয়া একটা বিষয় চিন্তা করলাম, আমার বিষয় ওই তখনই ওইটা মাথায় ছিল, কিন্তু বলি নাই। মানে বুঝিনি তো, ঘর ফাঁকা থাকলে যেটা হয়। বাপি তো এর আগে সাবিনারে নাকি একলা ঘরে পায়া নাকি কি করছিল, আর সেটা আমরা আসলে শুনতে পারছিলাম। তো সেইখানেও সেটা করার মানে বাপ্পি, তারপরে একসাথে, ভুতুড়ি একসাথে, তারপরে বাবু কিন্তু আবার রানিং চলে আসছে, নিচের থেকে আবার চলে আসছে। কারে জানি পাঞ্জাবি আনতে গেছিল, তো তখন কিন্তু বাবু আবার পাঞ্জাবিটা বাইরে নিচে থেকে পইরা আবার উপরে আইসা দেখাইতে গেছে, মানে দেখাইতে এসে ভুতুড়িরে যে কেমন লাগে। আসলে ওরা কি দেখাইতে আসছিল নাকি দেখতে আসছিল কোনো কিছু, যে কী করে না করে। তো এরপরে বদা যাওয়ার সময় আবদির হাতে 500 টাকা দিচ্ছে, তারপরে গিয়ে বলছে যে তখন কিন্তু আবার মেকআপ ভুতুড়ি বলতেছিল যে কেউ আমার মেয়েরে 500 টাকা যাওয়ার সময় কেউ কোনো টাকা পয়সা কোনো কিছু দেয় না। আসলে যে বদা খালি হাতে আইছে সকালবেলা বা যে টাইমে গেছে, সেই টাইমে যে কোনো কিছু নিয়ে যাওয়া যাইতে বাচ্চাদের জন্য, যেহেতু ওর ভাইগনারাও আছে সেখানে, বদা কোনো সময় দেখলাম না হাতে করে কোনো কিছু নিয়ে যেতে। হঠাৎ করে বদা 500 টাকা দিছে, এটাও কি বিশ্বাসযোগ্য? কোনো কারণ ছাড়া বদা দিবে 500 টাকা? তো যাই হোক, তারপরেও ভুতুড়ি বুঝে নাই যে ভুতুড়ি প্রেগনেন্ট। আসলে ভুতুড়ি কিন্তু নিজেই একটা কথা বলতেছিল যে আমাদের সমস্যা ছিল, আমাদের প্রবলেম ছিল, যেই কারণে আল্লাহ তাআলা ওই প্রবলেম থেকে বাঁচানোর জন্য বাচ্চা দিয়ে দিচ্ছে। আর কোনো কথা আছে? আমি কিন্তু একটা কথা বারবারই বলি, ওরা কোনো কিছু পারুক আর না পারুক, ওরা শেষমেশ যায় কিন্তু হাদিস দুটা টান দেয়, আল্লাহ মানে যখন যায় ঠেকে তখন আল্লাহর নাম নেয়। তো এই যে আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ তো দিবেই, এই বইলা যে তোরা কিচ্ছু জানোস না, কিচ্ছু করস নাই, হুদাগামি। এই যে কি জানি তানজিলার ব্যাপারটা, তানজিলার বলে তানজিলার প্রেগনেন্ট হয়েছে, এটা তিশা জানেই না, তিশা রাজেই না। অথচ ঈদের মধ্যে তানজিলা অসুস্থ হয়েছে, তানজিলা গেছে, তানজিলার ঈদের জামা কাপড় কিনা দিছে, সমস্ত কিছু হয়েছে, ডুলা কাপড় চোপড় কিনা দিছে। এগুলো আমরা কিছুই বুঝি নাই। সব চালাক, যত চালাক আছে মনে করেন এরা, যত চালাক মনে করেন এরা 3 বোন। দুনিয়ার মানুষ সবাই বোকা, ভেজা বিড়াল, কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু বোঝে না। তো যাই হোক, আজকের যে কাহিনী, আজকে শীত কিন্তু অলরেডি প্রায় শেষের দিকে যাইতেছে, এই শীত কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। তো এখন বাবু তারপরে আবদিয়ার জন্য
এখন কাপড় চোপড় কিনে কী করবে? ওগুলো দেখি খাটটা রান্না করে খাবে। কারণ আবদিয়া যখন বাড়িতে গেছে সে তখন বুঝে নাই যে কিরে এখন শীতের দিন পড়তাছে, আমার তো কাপড় চোপড় কিনতে হবে। সে কিন্তু ওই দিন কিনে নাই, সে কখন কিনছে যখন আমার চ্যানেল থেকে আমি বারবার কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে শীতের কাপড় চোপড় নাই, শীতের কাপড় চোপড় নেয় নাই, আবদিয়ার কাপড় চোপড় সাগিনুর কিনা দিছে, আর শীতের কাপড় চোপড় নেয় নাই। তো এইটার পরে পাবলিকদের চোখের মধ্যে পড়ছে যে কিরে আসলেও তো সত্যি কথাই তো শীতের কাপড় চোপড় বই। আর সত্যি কথা, শীত পড়ার আগে থেকে সেই নভেম্বর মাসের 15 তারিখ থেকে আমরা শীতের কাপড় চোপড় কিনতেছি, তাও বেশিরভাগ বাচ্চাদের। তো সেইখানে মাঝখানে কি শীতটা পড়লো, ঢাকার মধ্যেও তো কুয়াশায় কোনো কিচ্ছু দেখা গেল না। তো সেখানে আমরা কাপড় চোপড় কিনে অস্থির হয়ে যাই, অথচ তারা গ্রামে গেছে, গ্রামে গিয়া শীতের কাপড় কিনে নেয় বা শীতের কাপড় চোপড় মানে মেরে পরাইতে পারে নাই। উল্টা আরও শীত নাই কিছু নাই বলে নিজে শীতের কাপড় পরে কিন্তু ঘুরছে, চাদর তারপরে এটা সেটা পরে ঘুরছে, কিন্তু বাচ্চা নাই, বাচ্চা একদম মানে জন্মদিনের পোশাক পরা ছিল একদম সুধা। তো সেইখানে এখন গেছে যে তার মেয়ের জন্য শীতের কাপড় কিনতে। আর ওই বাবু যদি ওই দিন বড় গলা বলল যে তারে সবাই বাদেমা বলে, বেকার বলে, তাহলে যে সে ইউটিউব থেকে ইনকাম করে তার টাকাটা কই? তো এই যে তার টাকাটা যদি থাকতোই তাহলে এই যে শীত চলে যাইতেছে এতদিনও ওই শীতের কাপড় বিহীন থাকতো না। নিজে যেহেতু ইনকাম করে নিজের একটা জোর থাকতো, নিজের জোর নাই দেখাই এতদিন পর্যন্ত ধৈর্য ধরে বসে রয়েছে, এতদিন ধরে কোনো কাপড় চোপড় কেনার কোনো সাহস পায় নাই। আজকে মেকআপ বুতুরে সাথে করে নিয়ে গেছে, মানে মা পোলারের সাথে করে নিয়ে গেছে, যাই তোরে মার্কেট করে দেবো। এই তখন সেই লেওয়াইতে গেছে। বাবু কিন্তু এই হালাইছে যে আমি ছোটো পোলাপান, তো আমার এই লেগে সাথে করে নিয়ে যাইতেছে। সত্যি কথাই, ছোটো পোলাপান না হইলে তো আর এতদিন পর্যন্ত বইয়া থাকার লাগে না, নিজের ইনকাম থাকলে তো নিজে যায় কিনতা, বুঝছেন না? তো ভুতুরের একদিনে হুশ হয়েছে যে হাতালা গেঞ্জিটি, ফুল হাতার গেঞ্জিগুলারে কইতাছে টি শার্ট। আসলে কোনটা কি বলতে হবে না বলতে হবে এই জিনিসগুলাই জানে না। তার মেয়েরে নাকি এখন এটা সেটা সুন্দর লাগে, হ্যান লাগে তেন লাগে। যত সুন্দর লাগুক, যত যাই লাগুক, একটা তো পরিচয় তো আছে যে এই মাইয়ার বাপ নাই, বাপ ছাড়া মাইয়া, এইটা একটা তো সারা জীবন থেকে যাবে। তো এইটা সুন্দর না কইরা যেটা করলে ভালোই সেটা কর। আর এখন 6 বছর পড়ছে, মরিয়ম যেরকম 11 বছর বয়সে ক্লাস 3-তে পড়তেছে। তো এই যে আবদিয়ার বয়স 6 বছর পড়ছে। এখন 6 বছরে পড়ার শর্তে মেয়েরে একদিন দেখলাম না খাতা কলম দিয়ে বসাইতে বা বইটা নিয়ে বসাইতে, হাতে একটা মোবাইল কিন্তু থাকেই। মেয়ে পারে না ঠিক মতো, এখন পর্যন্ত 6 বছরের বাচ্চা এখন পর্যন্ত ঠিক মতো কথা কইতে পারে না। মানে কি কোন জায়গায় মানে কি বলবো, আসলে কি বলার আছে? খারাপ করে যদি আমরা কথা বলি বা আমি যদি খারাপ করে কথা বলি তাহলে অনেকে কষ্ট পায়। তারপরে এটা নিয়ে আবার একটু ইয়েও করে। আমিও চাই না যে ছোটো বাচ্চা নিয়ে আমি কোনো কিছু বলি, কিন্তু এগুলো তো চোখের উপরে দেখা যায় না। এগুলো কি দেখা যায়? আপনারাই বলেন, এগুলো কি দেখা সম্ভব? এগুলো দেখে তো ভাই অন্যান্য মানুষরা হজম করতে পারে, কিন্তু আমি কেন জানি পারি না। যে একটা বাচ্চার বয়স 6 বছর পড়ছে, সেই বাচ্চাটা এখন পর্যন্ত স্কুলে যাইতে পারলো না। এদিকে আমরা যদি কিছু ইনফ্লুয়েন্সার বা কিছু ব্লগার আপুদেরকে দেখি, তাদের বাচ্চাদের তারা 2.5 বছরও হয় না, 2 বছর থেকে তারা স্কুলে দেওয়া নেওয়া করে যে যাক আসুক, শিখুক কিছু, যাওয়া আসাটা তো শিখুক, মানুষের সাথে মেলামেশাটা তো শিখুক। কিন্তু সেইখানে দেখেন তো অবস্থাটা কোথায়, আপনারাই বলেন এখন। যে এদেরকে কি আসলেও ভালো করে কোনো কিছু বলা উচিত, মানে বলতে ইচ্ছা করে, এটাই বলেন। তো যাই হোক, এখন আমি মাল্টি নোংরার বিষয়ে কিছু কথা বলব। মাল্টি নোংরার বিষয়ের কথা বলার আগে ফাতেহারে সারমু কেন? আপনাদের কি একটা গল্প বা একটা কথা মনে আছে? ফাতেহা নিশি একটা কথা বারবার কইতেছিল, ওই যে সেই দিনের কথা, ওর আম্মা যেদিন মালয়েশিয়াতে গেছিল সেদিনইও বলতেছিল যে আমি আসলে সব ইচ্ছা পূরণ করছি, খালি আমার বাপেরে আমি মালয়েশিয়াটা দেখাইতে পারি নাই ঘুরাইয়া। কারণ আমি যখন আসছি তখন অনেক টাকা পয়সার ব্যাপার ছিল। তারপরে আয়শা আমাদের
গাড়ি কিনতে হয়েছে, এই সেই, তো এটা সেটা মিলাইয়া আসলে আমি আমার আব্বারে আনতে পারি নাই, আমার আব্বুরে আমি আনতে পারি নাই, এই কথাটা যে কইছিল। তো সে একটা জিনিস খুব বারবারই শুধু একটা দাবি করে যে তার স্বামী খুব ভালো, খুব ভালো, তার কথা শুনে তারে খুব হেল্প করে, তাকে খুব সাপোর্ট করে। তাহলে ধরেন যে মানুষটা অসুস্থ হওয়ার আগে বা অসুস্থ তখনই নিতে পারে নাই, কেন নিতে পারে নাই? আচ্ছা, এটা যদি তুহিনের বাপ হইতো তাহলে কি তুহিন আগে গিয়ে গাড়ি কিনতো, না আগে নিজের বাপের নিজের কাছে নিত? এইটা একটা প্রশ্ন থাকলো। তো তুহিন কিন্তু সেটা না কইরা সে আগে গাড়ি কিনছে, কারণ দৌড়ো ফাতেহার বাপ আইলেই কি না আইলেই কি, ফাতেহার বাপে আসা যাওয়া নিয়ে কোনো কিছু নাই, কারণ ফাতেহা তখন ইনকাম করে নাই, সমস্ত তুহিনের খরচে চলছে। এখনের গল্পটা হইতেছে ফাতেহা যেদিন আসলে বাপ্পিরে জিনিসপত্র বুঝাই দিয়ে ফাতেহা নিজের শ্বশুর বাড়িতে গেছে, আমি মনে করছি কি যে ফাতেহা যেহেতু আসলে শ্বশুর বাড়ি যাবে, আমি মনে করছিলাম যে মনে হয় বাপ্পি সাথে করে নিয়ে যাবে, কারণ এটাই হয় যে বোন যদি একা একা দুটা বাচ্চা নিয়ে ট্রাভেল করে, তো সেইখানে যদি ভাই বোন থাকে বা কেউ থাকে তাহলে গিয়া দিয়ে আসে। তো ব্যাপারটা উল্টা, পুরাটাই উল্টা হয়ে গেছে, কারণ আমরা তো আর এগুলো দেখে অভ্যাস না, আমরা তো এটা দেখে অভ্যাস যে আমরা একা একা কোনো সময় শ্বশুর বাড়ি আসি না, যাই না, বা এরকম না, সাথে না কেউ আসে। তো সেইখানে বাপ্পি কিন্তু সেখানে যাইতে পারে নাই, বাপ্পি যায় নাই, দিয়ে আসে নাই। তো আমি যে ওই দিন বা যে গত ভিডিওতে বলছিলাম যে তিশা সবার গোপন ভিডিও ফাঁস করে, কিন্তু তিশা নিজের ছেলের রেজাল্টের বিষয়টা ফাঁস করে না কেন? তো আসলে তিশা কিন্তু শুধু সাকিবের দাদি বা মাহিনুর দাদি, ওই যে বাপ্পির দাদি, এইগুলার খবরই কিন্তু দেয় নাই, সাথে নিশির খবরও কিন্তু দর্শকদেরকে নাকি দিছিল। তো তুহিনদের ওইখানে বাপ্পিদের প্রবেশ একদম নিষেধ, যে কারণে বাপ্পিরা এতকাল ঢাকায় থাকা সত্ত্বেও কোনো দিন তুহিনের বাসায় দাওয়াত পায় নাই। আশ্চর্য, আমি নিজেও আশ্চর্য হয়ে গেলাম গা। আর ফাতেহার মা এত ঢাকায় আসছে গেছে, ভিডিওগুলো আছে, তারপরে আবার এই যে রিসেন্ট কিছুদিন আগে ফাতেহার শাশুড়ি আইসে গেছে, শ্বশুর আসছে গেছে, দেখলাম না যে বাপ্পি তার মারে নিয়ে একবার আইসা ফাতেহার শ্বশুর বাড়িতে দেখা করতে, বা আরও অন্যান্য কিছু। তারপরে আবার এই ফাতেহা যে দেশে যায়, ঢাকা মানে দেশে আসার পরে যে পাবনায় যায়, তারপরে দেখলাম না যে ফাতেহার সাথে শ্বশুর বাড়ির কেউ কিন্তু, বা ননদ বা যেই হোক, সে কিন্তু যাইয়া ঘুরে টুরে আসে, এরকম কিন্তু কোনো সময় দেখলাম না। তো যাই হোক, এই যে নিশি এর আগে যখন দেশে আসতো তখনও কিন্তু তুহিনদের বাসায় যে ভিডিওগুলো আপলোড করতো, সেইখানে নিশি তুহিনদের বাসায় কাউকে দেখাতো না। শুধু তাই না, নিশির ভিডিওতে ওই বাসার কোনো ঘরের ভিডিওর দৃশ্য দেখাতো না। নিশি চোরের মতো শুধু তার কাজ করে দেখাতো ভিডিওতে, শুধু তার 2টা হাত দেখা যেত। একদিন হঠাৎ করে বাপ্পির সাথে মাহিনুর তুহিনদের বাসায় গিয়েছিল। এরপরে সব সময়ের মতে তাদের বাহিরে অপেক্ষা করার কথা ছিল, কিন্তু তিশা নিয়ম ভেঙে বাসার ভিতরে চলে যায় এবং তুহিনদের বাসায় ঢুকে মুহূর্তের মধ্যে মাহিনুর ক্যামেরা অন করে এই ঘর সেই ঘর, এই ঘরের ভিডিও দর্শকদের দেখায়। কয়েক মিনিটের মধ্যে আবার তারা বাসার থেকে বের হয়ে আসে। ঠিক এইবারও কিন্তু তুহিনদের বাসায় যাওয়ার সময় নিশি একাই গেছে। আগে যখন নিশিকে ওই বাসায় দিতে কিংবা ওই বাসা থেকে নিতে বাপ্পি যেত, তখন বাপ্পি ওই বাসার বাইরেই অপেক্ষা করত। নাজমা বেগমও কতবার ঢাকায় আসা যাওয়া করছে, কখনো তুহিনদের বাসায় যেত না। মাহিনুরের মাধ্যমে দর্শকরা প্রথম তুহিনদের বাসার বিভিন্ন ঘর দেখতে পারছিল। এই যে ফাতেহা যে আজকেও যেই সমস্ত কাজকাম করছে, সেখানে বলতেছে যে সবাই কমফোর্ট না, সবাই এই না সেই না, কমফোর্টেবল না যে আমার ভিডিওতে আসবে, কারণ সবাই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, হ্যান ত্যান। অথচ ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, ক্যামেরার পিছনে বসে পকর করতে কিন্তু ঠিকই পছন্দ করে, তাই না? তো ওই কথায় আছে না যে আঙ্গুর ফল না খাইতে পারলে টক লাগে, তেমনিতে ফাতেহার অবস্থা হয়েছে এরকম। তার শাশুড়িদেরকে তো দেখাইতেই পারে নাই, খালি শ্বশুরে তো আগে ফাতেহা দেখতাম চুরি কইরা এই মাথা থেকে ওই মাথায় ভিডিও কইরা দেখাইতো, এইটুকুই। তো আজকে আমি ফাতেহাকে নিয়ে কথা বলার পরে
যে ফাতেহার যে ইয়াটা আছে, তুহিনদের যে রিলেটিভ আছে, কি জানি কি হোসাই আপু, তো হোসাই আপুরে খুব মনে পড়তেছে, কারণ হোসাই আপু আল্লাহ জানে রোস্টারদের চ্যানেলে গিয়ে যে এরকম ধরনের তুলকালাম সৃষ্টি করে, তো হোসাই আপু মনে হয় গিয়ে বাপ্পিরে দাওয়াত টাওয়াত দিতে পারে, মাহিনুরের দাওয়াত টাওয়াত দিতে পারে। যাই হোক, কারণ সে তো এসে গলাবাজি করতেছে তুহিনদের আত্মীয়, তুহিনদের এই সেই। তো আমি মনে করি যে মনে হয় হোসাই আপু নিজেই দাওয়াত টাওয়াত দেবে, যে কারণে ফাতেহা দাওয়াত দেওয়ার সাহস পায়নি। কি বলেন আপনারা? আচ্ছা, এখন শারমিনের মন খারাপের কথাটা কইয়া হালাই। শারমিন খুব মানে খুব আপসেট হয়ে যায় মানুষের কমেন্ট দেখা, কারণ মানুষ নাকি তার শাশুড়ি সম্পর্কে বলে যে সে তার শাশুড়িরে দেখলেই মুখ গোমরা করে ফেলে, এইটা করে ফেলে, সেইটা করে ফেলে, জিনুইনভাবে সে তার শাশুড়ির সাথে ভালো দেখে সেও ভালো। এইটা শুনে তার খুবই খারাপ লাগে। অথচ তার বান্ধবী, এই যে তার মন খারাপ, একই ড্রেস পরা, একই ওড়না পরা, একই রকমভাবে সে তার বান্ধবীর ঘরের মধ্যে বইসা হা হা হি হি দাঁত কেলানি ঠেলানি সব কিছু বের করে আইছে। তো মালটি, তুই একটা কাজ করিস, আগে তুই যে নাটকটা করবি সেটা আগে থেকে তোর বান্ধবীরে জানাই আইবি যে শুন, আমি যবে থেকে যখন নাটক করবো তোর একটা করে ফোন দিব, তুই কোনো ভিডিও দিবি না, আমি দুঃখিনী শারমিন সাজবো, দুঃখিনী শারমিনের সাজ মানে পার্টটা যখন আমার হয়ে যাবে, যখন নাটকটা হিট হয়ে যাবে তখন তুই ভিডিও ছাড়বি। তুই যখনই ভিডিও ছাড়স তখনই আমার নাটকের মধ্যে পানি ঢেলে দোস, যখনই তুই ভিডিও ছাড়স তখনই আমার নাটকের মধ্যে পানি ঢালস। আমার নাটক তোর জন্য ফ্লপ হয়। তো আগে শারমিন তোর বান্ধবীরে না করে আইবি যে তোর ভিডিওর আগে জানি ও কোনো ভিডিও না দেয়। তো যাই হোক, যেটা হইতেছে, ও সারা বছর ছোটোবেলা থেকে যেটা দেখাইছে, মনে করেন 1 পোয়া, তারপরে গিয়া 50 গ্রাম 100 গ্রাম জিনিস কিনা বড় হয়েছে, ওইটাই ও চোখের সামনে দেখছে। এখন এর থেকে বড় কিছু যদি দেখে, ধরেন 4-5 কেজি তেল, পেঁয়াজ, আদা, রসুন, 1 কেজি আদা, 1 কেজি রসুন, তারপরে পেঁয়াজ 5 কেজি, আলু 5 কেজি, তেল হচ্ছে 5 লিটার, এরই যদি দেখে তাহলে তো ও তো বলবেই যে বেশি বেশি বেশি, এতকে। তো মাসের বাজার কেমনে করতে হয় সেটাই ও জানে না, যে মাসের বাজার কি, মাসের বাজার এরকমই হয়। এর থেকে আমার তো মনে হয় এটা আরও কম হয়েছে, আরও বেশি হওয়া দরকার। হ্যাঁ, এখানে কম হয়েছে। তো ওই যে কি জানি কিনছে, এটা 1 কেজি কিনছে রসুন, না কি জানি 1 কেজি কিনছে। যারা একটু মশলা টশলা বেশি খায় তাদের জন্য 1-1.5 কেজি রসুন হইতেছে গিয়া বড় কথা, কিনলে বেশি হয়। তারপরে আরও কি জানি জিনিস আছে। তো সেইখানে শারমিন তো ওই জিনিস একসাথে এতগুলা বাজার দেখে নাই, এই বাজার দেখে নাই দেখেই তো ওর ওই যেটাই কিনে সেটাই মনে করেন একটা করলা আনবা, এইটা আনবা, 50 গ্রাম মরিচ আনবা, আদা আনবা, রসুন আনবা, এই গল্প। ও যদি সেরকমভাবে এত কিছু দেখতো তাহলে তো আর এত কিছু লাগতো না। তো যাই হোক, ও আজকে যে বিফরিং দিছে, সেই বিফরিংয়ে খুব হাজি সাহেবা থেকে মানে কোন মাজার থেকে ওয়াজ করে আসে। তো তার হাদিস অনুযায়ী সে বলতেছে সে তার শাশুড়ির সাথে ভালো, এর জন্য তার শাশুড়ি ভালো। শাশুড়ি বাসায় বসে পিঠা বানাইছে, এরা যদি মানে অন্যরকম হইতো তাহলে তো তার শাশুড়ি আলাদাভাবেই বানায় তারে দিয়ে যাইত। হ্যাঁ, সে তার শ্বশুরের ভালোবাসে দেখাই আর সে এটা সেটা বানায় খাওয়ায়। আচ্ছা, শ্বশুরে কি বা একটা মানুষকে খাওয়াইলে কি ভালোবাসা হয়, না ওই মানুষটার প্রতি আন্তরিকতা দেখাইতে হয়? তা শ্বশুর যখন অসুস্থ কাইন্দা কাইটটা একাকার করে ফেলাইছিল, তখন শারমিন কি এসে দেখে গেছিল? আর মানুষ ইউটিউবে যত মানুষ আছে তারা শারমিনদের থেকেও বিচক্ষণ মানুষ, তারা বুঝে না শারমিন একটা জিনিস হয় না। স্বামী যখন থাকে, জামাই বউ যখন একসাথে থাকে তখন শারমিনের মুড থাকে একরকম, হাসি খুশি দাঁত খেল করে বাই করে। আর যখনই শাশুড়ি আসে, শ্বশুর আসে, তখন তার মুখের ভঙ্গিমা একদম পাল্টায় যায়, যে মনে হয় মুখের মধ্যে পড়ছে একটা বোমা। হ্যাঁ, তো
এইগুলা মানুষ তো বলবেই, দেখলে তো বলবে। আর তোদের বা শারমিনদের গেট আপ বা খাচ্চর যে কত ভালো, এটা কি ইউটিউববাসী জানে না? যারা এদের পুরাতন দর্শক আছে তারা কি জানে না? তোরা হইছিস ওই রক্তচোষা বংশ, যারা কিনা মানুষের রক্ত খায়া 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 নিজেকে পেট ফোলাস। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।